প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীর পার্থক্যগুলো জেনে এসেছিলাম এবং আমরা দেখে এসেছি যে কোনো একটি যৌগে কোনো একটি মৌলের সুপ্ত যোজনী কিভাবে নির্ণয় করতে হয়। এছাড়াও আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটার মধ্যে একটা ছিল যে কার্বন মনোক্সাইড এবং তার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড। এখানে কোন ক্ষেত্রে কার্বনের যোজনী কত এবং কার্বনের সুপ্ত যোজনী কত। প্রথমে আমরা যদি কার্বন মনোক্সাইডের কথা চিন্তা করি, এখানে একটি কার্বন পরমাণু কতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে? একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে, তাই তো। তো কোনো একটি যৌগে যদি অক্সিজেন থাকে অন্য কোনো পরমাণুর সাথে, সেখানে তাহলে অক্সিজেনের সংখ্যার সাথে যদি আমি 2 গুণ করি, যেই সংখ্যাটা পাবো সেটা হবে অপর মৌল বা অপর পরমাণুটার যোজনী। তাহলে এই কার্বন মনোক্সাইডে কার্বনের যে যোজনীটা, সেই যোজনীটা কত? তার যোজনীটা হচ্ছে 2। আবার কার্বন ডাই অক্সাইডে তাহলে খেয়াল করো, এখানে কার্বনের যোজনী কত হবে? খুব সহজেই তুমি বুঝতে পারছো যে এখানে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে। তাহলে দুটি অক্সিজেন পরমাণু গুণ 2, মানে অক্সিজেনের পরমাণুর সংখ্যাটাকে দ্বিগুণ করতে হয় অপর মৌলের যোজনীটা বের করার ক্ষেত্রে। তাহলে এখানে কার্বনের যোজনীটা কত দাঁড়াচ্ছে? কার্বনের যোজনীটা কার্বন ডাই অক্সাইডে হচ্ছে 4। তার মানে তুমি বুঝতে পারলে যে কার্বনের দুটো যোজনী হওয়া সম্ভব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4, অর্থাৎ কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। এবার আমি যদি কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনীটা বের করতে চাই, তাহলে তার সুপ্ত যোজনীটা আমি সংক্ষেপে লিখছি, কত হবে? সর্বোচ্চ যোজনী 4 মাইনাস এই যৌগটাতে কার্বনের যোজনী কত? 2, অর্থাৎ 4 - 2 = 2। অর্থাৎ কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। আবার তুমি এই যৌগটাতে চিন্তা করো, কার্বন ডাই অক্সাইডে আমরা যদি কার্বনের সুপ্ত যোজনীটা বের করতে চাই, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনীটা কত? 4 মাইনাস এই যৌগে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে তার সক্রিয় যোজনীটা কত? এটাও 4, তার মানে 0। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনীটা হচ্ছে 0 আর কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনীটা হচ্ছে 2। আশা করি তুমি সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডেরটাও ঠিক একইভাবে বের করেছো। তাহলে চলো আমরা আজকের পড়াশোনায় চলে যাই। পরবর্তী ক্লাসে, মানে গত ক্লাস থেকে আমরা আজকের ক্লাসে ভিন্ন কিছু মৌলের যোজনী লক্ষ্য করব এবং এই যোজনীগুলো আমরা মুখস্থ করে ফেলবো। অর্থাৎ প্রথমে খেয়াল করো, একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখানো হচ্ছে যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবারই যোজনী কত? 1, তাই তো। গত ভিডিও ক্লাসে আমি বলে এসেছিলাম যে হ্যালোজেনের অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনীটা সবসময় 1ই হয়, আর হাইড্রোজেনেরটা তো আমরা সবসময় মুখস্থ করবই। তাহলে এখানে হাইড্রোজেন সহ এই 4টি হ্যালোজেনের যোজনী আমরা মুখস্থ করে ফেলবো যে তাদের যোজনীটা হচ্ছে 1। পরের টেবিলটাতে লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়ামের যোজনীটা হচ্ছে 1, পটাশিয়ামের যোজনীটাও 1। আমরা গত ভিডিও ক্লাসে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণে দেখে এসেছিলাম যে সোডিয়ামের যোজনী কেন 1 হবে। ঠিক একই কারণে পটাশিয়ামের যোজনীটা 1। এছাড়া তুমি অন্যভাবে মনে রাখতে পারো যে গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ লিথিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের সবারই যোজনীটা হবে কত? 1। ঠিক একইভাবে গ্রুপ 2-তে যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাদের সবার যোজনী হবে কত? 2। এখানে তুমি কার্বনকে দেখতে পাচ্ছ, কার্বন হচ্ছে তার দুটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তার দুটি যোজনী, একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 4। একটু আগেও আমরা তাই দেখলাম। অ্যালুমিনিয়াম তার যোজনী প্রদর্শন করে 3। কিভাবে এই যোজনীটা আমরা মনে রাখার চেষ্টা করব? তুমি একটা অ্যালুমিনিয়ামের যৌগ কল্পনা করতে পারো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যৌগটার বাস্তব অস্তিত্বও রয়েছে। তার মানে আমরা জানি যে কোনো একটি মৌলের পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণু কিংবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় সেটাই হয় কি? তার যোজনী। এখানে অ্যালুমিনিয়াম 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কয়টি? যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। এরপরের উদাহরণে তুমি খেয়াল করো যে এখানে আমরা আরো কিছু মুখস্থ করার মতন মৌলের যোজনী দেখতে পাচ্ছি। এখানে আয়রনের কথা বলা হচ্ছে, তার যোজনী পরিবর্তনশীল দুটি রয়েছে, একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 3। কপারের ক্ষেত্রেও তার ল্যাটিন নাম কিউপ্রাম থেকে এসেছে, তার প্রতীকটা Cu। এখানেও তার দুটি যোজনী অর্থাৎ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করছে, একটা 1 আর একটা 2। তার মানে এই আয়রন দিয়ে কিংবা কপার দিয়ে তোমাকে পরিবর্তনশীল যোজনীর কনসেপ্ট থেকে সুপ্ত যোজনী বের করতে দিতে পারে।
জিঙ্কের ক্ষেত্রে তার যোজনীটা হচ্ছে 2। তাহলে এই টেবিল থেকে আমরা অনেকগুলো মৌলের যোজনী মুখস্থ করার কিছু শর্টকাট টেকনিক লক্ষ্য করলাম। তাহলে একদম সাধারণভাবে আমরা যদি মনে রাখতে চাই যে গ্রুপ 1 এর সবগুলো মৌলের যোজনী হবে 1, গ্রুপ 2 এর সবগুলো মৌলের যোজনী হবে কত? 2। গ্রুপ 13 এর ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ 13 এর ক্ষেত্রে দেখবে যে তাদের যোজনী বেশিরভাগ ক্ষেত্রেই 3 হচ্ছে। কিংবা গ্রুপ 14 যদি আমরা যাই, অর্থাৎ গ্রুপ 14 কি আছে? গ্রুপ 14 আছে কার্বন, গ্রুপ 14 আছে আর কে? সিলিকন। এদের ক্ষেত্রেও তুমি খেয়াল করবে তাদের যোজনীটা বেশিরভাগ ক্ষেত্রে 4 হয়। আবার এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে যদি গ্রুপ 15-16তে যাই, 15তে তুমি কাকে পাবে? 15তে তুমি নাইট্রোজেনকে পাবে, তুমি ফসফরাসকে পাবে। এদের ক্ষেত্রে যোজনী তুমি লক্ষ্য করবে যে বেশিরভাগ ক্ষেত্রে দুটি যোজনী আসতে পারে, 3 অথবা 5। আবার তার পরবর্তীতে অক্সিজেন বা সালফার যে গ্রুপটাতে রয়েছে অর্থাৎ গ্রুপ 16, সেখানে তুমি লক্ষ্য করবে তাদের যোজনীটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 2। আবার হ্যালোজেনের ক্ষেত্রে আমরা জানি তাদের যোজনীটা কত? তাদের যোজনীটা হচ্ছে 1। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কোনো যোজনী নেই, কারণ নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা তার অষ্টক পূর্ণ থাকে। এমনকি হিলিয়ামের ক্ষেত্রেও 2টি ইলেকট্রন থাকে, যেখানে আমরা বলতে পারি যে তার আর কোনো ইলেকট্রনের প্রয়োজন নেই। অর্থাৎ যেহেতু আর কোনো সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না বা কারোর সাথে শেয়ার করতে চায় না কিংবা দান করতে চায় না, এক্ষেত্রে সে স্থিতিশীলতা ধর্ম প্রদর্শন করে এবং তার যোজনী নেই। এর পরের ছকটা আমরা একটু লক্ষ্য করি। পরের ছকটা তোমাদের বই থেকে নেওয়া। এখানে আমরা ধাতব অধাতব পরমাণু, তাদের প্রতীক, তাদের যোজনী এবং সংশ্লিষ্ট যোজনী দ্বারা গঠিত যৌগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা চলে যাচ্ছি, খেয়াল করো, হাইড্রোজেন। হাইড্রোজেন নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা জানি যে হাইড্রোজেনের প্রতীকটা H, তার যোজনী 1 এবং তার যৌগ এখানে হাইড্রোজেন ক্লোরাইড দেখানো হয়েছে। তুমি এখানে চাইলে মিথেন দেখাতে পারো CH4, যেখানে হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী সব সময় 1। আবার তুমি পানির উদাহরণ দিতে পারো H2O, যেখানে হাইড্রোজেনের যোজনী কত? 1। পরের উদাহরণ লিথিয়াম। লিথিয়াম কিন্তু গ্রুপ 1 এর মৌল। তাহলে লিথিয়ামের প্রতীক আমরা জানি, তার যোজনীটাও কত? 1 এবং তার গঠিত যৌগ লিথিয়াম ক্লোরাইড। তার মানে তুমি এই যৌগের দিকে তাকালেও কিন্তু বুঝতে পারো তার যোজনীটা হচ্ছে 1। কিভাবে? কারণ একটি লিথিয়াম পরমাণু একটি মাত্র ক্লোরিন পরমাণুর সাথেই কিন্তু যুক্ত হয়েছে। এরপরে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি সোডিয়াম। সোডিয়াম নিয়ে আর কথা বাড়াচ্ছি না, কারণ একটু আগেই বলে এসেছি। পটাশিয়ামের ক্ষেত্রেও একই রকম, তার যোজনীটা 1 এবং তার গঠিত যৌগটা পটাশিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2 এর মৌল, তার যোজনীটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব যে তার যোজনীটা হবে 2। গ্রুপ 2 এর সকল মৌলের ক্ষেত্রে তারা যোজনী 2 প্রদর্শন করবে। এছাড়াও তুমি যদি তার উদাহরণগুলো খেয়াল করো, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিংবা ম্যাগনেসিয়াম সালফেট, সেখানেও তুমি লক্ষ্য করবে যে ম্যাগনেসিয়ামের যোজনীটা হচ্ছে 2। এরপরে ক্যালসিয়াম, একই গ্রুপের মৌল এবং উদাহরণ দেখানো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা। তার মানে একটি ক্যালসিয়াম পরমাণু 2টি ক্লোরিন পরমাণুর সাহায্যে বা 2টি ক্লোরিন পরমাণু দ্বারা যুক্ত রয়েছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু আগে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ AlCl3 এই উদাহরণটা দেখিয়ে এসেছি। এরপরে আয়রনের ক্ষেত্রে আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছি সে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। জিঙ্কের ক্ষেত্রে তার যোজনীটা 2। কেন 2? খেয়াল করে দেখো, জিঙ্ক ক্লোরাইড যখন গঠন করছে সেখানে সে কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে? 2টি। তার মানে জিঙ্কের যোজনী বা হাত হচ্ছে 2টি, যেখানে সে 2 হাত দিয়ে 2টি ক্লোরিন পরমাণুকে ধরে রাখতে পারে। এরপরে চলে আসছে লেড। লেডের সংকেতটা কি? ল্যাটিন নাম থেকে এসেছে প্লাম্বাম, তার প্রতীকটা হচ্ছে P, তাই তো? এবার তার ল্যাটিন নাম থেকে আসা PB কে বললেই আমরা কি বুঝে যাব যে এটা হচ্ছে লেডের প্রতীক। তার পরিবর্তনশীল যোজনী দেখায় 2 এবং 4, যেখানে আমরা লেড ক্লোরাইডের 2টি যৌগ দেখতে পাচ্ছি। এরপরে তুমি খেয়াল করে দেখো নাইট্রোজেনের কথা একটু আগে বলে আসছিলাম যে নাইট্রোজেন কোন গ্রুপের? নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15, যেখানে নাইট্রোজেন 2টি পরিবর্তনশীল যোজনী দেখায়, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। কেন একটা 3, কেন একটা 5? একটু খেয়াল করে দেখো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি তোমাকে মনে করাই, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে N7, তার মানে খুব সংক্ষেপে 2,5। তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? যোজ্যতা ইলেকট্রন তার 5টি, তার মানে এটা একটা যোজনী। আবার তুমি খেয়াল করে দেখো, 8 থেকে আমি যখন 5কে বিয়োগ দিব 3, এটাও একটা যোজনী। তো কোনো কোনো পরমাণুর ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং 8 থেকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যাকে বাদ দিলে যে সংখ্যাটা থাকে এটাও যোজনী হিসেবে কাজ করে। আবার কারো কারো ক্ষেত্রে দুটার একটা, অর্থাৎ হয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটাই তার যোজনী, অথবা
8 থেকে 14টা ইলেকট্রন সংখ্যাকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা তার যোজনী হয়। আমরা পাশের টেবিলটাতে চলে যাই। পাশের টেবিলটাতে লক্ষ্য করো, মানে সিলভারের কথা বলা হচ্ছে এবং তার গঠিত যৌগটা হচ্ছে সিলভার ক্লোরাইড। একটি সিলভার পরমাণু একটি কি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত রয়েছে, তার মানে সিলভারের যোজনীয় কত 1। এটা সব সময়। সিলভারের প্রতীকটা এজি কেন? কারণ সিলভার তার ল্যাটিন নাম আর্জেন্টাম, সেখান থেকে এজি এসেছে। এবার আমরা ফ্লোরিনকে দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা হ্যালোজেন। এখানে সে সোডিয়াম ফ্লোরাইড গঠন করছে, তার যোজনী কত হবে 1। ক্লোরিনের ক্ষেত্রেও তার যোজনী 1, সোডিয়াম ক্লোরাইড। ব্রোমিনের ক্ষেত্রে সোডিয়াম ব্রোমাইড এবং আয়োডিনের ক্ষেত্রে সোডিয়াম আয়োডাইড। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সোডিয়ামের সাথে হ্যালোজেনগুলো যুক্ত। আর আমরা ইতিমধ্যে জানি যে সোডিয়ামের যোজনীটাই কত 1, তার মানে 1 যোজনী বিশিষ্ট কোনো যৌগ এখানে যখন একই সংখ্যা দ্বারা আরেকটা মৌলের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলি, এটা সোডিয়াম ফ্লোরাইড, তার মানে সোডিয়ামের যোজনীয় কত 1। আর এখানে ফ্লোরিন কয়টি আছে? একটি আছে। তো একটি ফ্লোরিন যেহেতু একটি সোডিয়ামের সাথেই যুক্ত হচ্ছে, তার মানে এর যোজনীটাও কত 1ই। এছাড়াও তুমি একটু আগেই টেবিলগুলোতে দেখে এসেছো যে হ্যালোজেনের ক্ষেত্রে সব সময় তাদের যোজনীটা কত হয়? তাদের যোজনীটা হয় 1। বোরনের ক্ষেত্রে তার যোজনীটা হচ্ছে কত 3, কারণ বোরন হচ্ছে গ্রুপ 15 এর মৌল, অর্থাৎ নাইট্রোজেন আর বোরন একই গ্রুপ থেকে বিলং করে। তার যৌগটা আমরা দেখতে পাচ্ছি বোরন ট্রাইক্লোরাইড। এছাড়াও বোরন ট্রাইফ্লোরাইডও হতে পারে। আর একটি বোরন পরমাণু এখানে 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে খুব সহজে আমরা বুঝলাম যে বোরনের যোজনীটা কত হবে, তার যোজনীটা হবে 3। ফসফরাসের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা আমরা দেখতে পাই, একটা 3 একটা 5, কারণ এখানে ফসফরাসও কি গ্রুপ 5 এর গ্রুপ 13 এর মৌল, সরি গ্রুপ 15 এর মৌল, যেখানে বোরন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে। তার পরিবর্তনশীল যোজনী একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। এ কারণে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডকে দেখতে পাচ্ছি। কপারের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী দেখা যায় 1 এবং 2। অক্সিজেনের ক্ষেত্রে তার যোজনী একটি, সেটা হচ্ছে সবসময় 2, যেমন পানির উদাহরণ। এছাড়াও অন্যান্য সকল উদাহরণেই তুমি লক্ষ্য করবে যে অক্সিজেনের যোজনী 2, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বনের ক্ষেত্রে আমরা চলে আসলাম যে সেও পরিবর্তনশীল যোজনী দেখায়, একটা 2 আর একটা হচ্ছে 4। যেমন উদাহরণ হিসেবে কার্বন মনোক্সাইডের সাথে আমি আজকের ক্লাসের শুরুতেই কার্বন ডাই অক্সাইড দেখিয়ে এসেছিলাম। অথবা তুমি কার্বনের যোজনী যখন 4 পেতে চাও তখন কার্বন টেট্রাক্লোরাইড, যেটা গত ভিডিও ক্লাসে ছিল, অথবা মিথেন, এটাও গত ক্লাসে উদাহরণ হিসেবে ভাইয়া দেখিয়ে এসেছি। এবং সর্বশেষে আমরা চার্ট শেষ করছি সালফারকে দিয়ে। সালফারের ক্ষেত্রে আমরা 3টি যোজনী দেখতে পাচ্ছি, একটা কত 2, একটা 4, একটা 6। 2 কখন? যখন H2S, এটা এর নামটা কি? এর নামটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো এই হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজনী 2 কিভাবে বুঝলাম? খেয়াল করো, একটি সালফার পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? 2টি, তার মানে এখানে সালফারের যোজনী 2 হবে। এবার সালফার ডাইঅক্সাইডে চিন্তা করো, এখানে একটি সালফার পরমাণু 2টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তো অক্সিজেন যখন যুক্ত হয় কোনো মৌলের সাথে, তার যোজনী বের করতে গেলে কি করা লাগে? যতটি অক্সিজেন গুণন 2, তার মানে 2 × 2 4। সালফারের যোজনীটা হচ্ছে 4। আবার এখানে একটি সালফার পরমাণু 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তার মানে সালফারের যোজনীটা কত হবে? 3 × 2 = 6। এই যে সেই 6। আশা করি তোমরা এই বিভিন্ন পরমাণু যোজনীগুলো এবং তাদের যেই গঠিত যৌগগুলো সেগুলো সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেলে। তুমি এরপরে আমরা যত কেমিস্ট্রির যে কোনো টপিক নিয়ে আলোচনা করব, আমরা আরো বিভিন্ন ধরনের যৌগ দেখতে পাবো এবং তাদের বিভিন্ন ধরনের যোজনীগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের যোজনীর পড়াশোনাটা এখানেই শেষ করব না, আমরা নেক্সট ভিডিও ক্লাসে যৌগমূলক নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি ওই যৌগমূলকগুলোরও আমরা যোজনী দেখব। তারপরে আমরা যোজনীটাকে অফিসিয়ালি ইতি জানাবো, আর তারপরেই আমরা শুরু করব যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় এবং সেখানে যোজনীর ভূমিকাটা আসলে কোথায়। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব এনজয় করছো এবং যোজনীটা খুব সহজেই বুঝতে পারছো। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।